বাদ আরো সামনে স্পষ্ট হবে। কিন্তু আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সেই বহুত্ববাদকে বাদ দিয়ে অন্য জাতির, অন্য ধর্মের কিংবা ইসলামের মধ্যে যারা মাজারের সংস্কৃতি, যারা সুফিবাদ, সবগুলোকে নাকচ করা হচ্ছে। সব দিক থেকে একটা সংকীর্ণ ব্যাখ্যা দিয়ে একটা মনোলিথিক চরিত্র দেওয়ার চেষ্টা চলছে। এটি আমাদের আপত্তির জায়গা। রাষ্ট্রবিজ্ঞানে বলে পৃথিবীর সবচাইতে ভালো রাষ্ট্র হচ্ছে সেইটি যে তার ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম কিংবা ভিন্ন ভাষাকে তার সংবিধান এবং রাষ্ট্রীয় পরিচালনার মধ্যে রেকগনিশন করে, মানে স্বীকৃতি দেয়। অথচ স্বীকৃতি যদি নাও দেওয়া যায়, অন্তত তারা যে আছে বিরাজমান হাজির, এটাকে যেন রেসপেক্ট করে। যদি রেসপেক্ট নাও করা যায়, অন্তত তাদেরকে যেন টলারেট করে। এখন আমরা দেখতে পাচ্ছি রেকগনিশন যেটা ছিল পাঠ্যপুস্তকের বইয়ের পৃষ্ঠা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। তাদেরকে তাদের যে ন্যায্য দাবি তাকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে টলারেটই করা হচ্ছে না, সহ্য করা হচ্ছে না। এই যে রাষ্ট্র কাদেরকে আপন ভাবে এবং রাষ্ট্র কাদেরকে পর ভাবে, এই যে কনস্ট্রাকশন এবং আপন এবং পর, এর ভিতরে খুঁজে পাবেন কেন আদিবাসী ছেলেমেয়েরা নিগৃহীত হয়, কেন নির্যাতিত হয়। বাংলাদেশের 61 জেলায় সিভিল প্রশাসন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে নির্জলা সামরিক শাসন চলছে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না, আমরা আধুনিক স্মার্ট সামরিক বাহিনী চাই, কিন্তু আমরা অবশ্যই সামরিক শাসনের বিরুদ্ধে। বাংলাদেশের 61 জেলায় সিভিল প্রশাসন আর 3 জেলাতে সামরিক প্রশাসন থাকবে, এটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে যখন মোবাইল ফোন চালু হয়, আমি অনেকবার লিখেছি, এই 61 জেলায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল, 3 জেলাতে নেটওয়ার্ক দেওয়া হয়নি, 10 বছর পরে দেওয়া হয়েছে। এই যে আদিবাসীদের যে বলা হয় বিচ্ছিন্নতাবাদী, আমি জাস্ট খালি প্রশ্ন রাখতে চাই, কারা বিচ্ছিন্নতাবাদী? যারা মোবাইলের নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা আমরা নেটওয়ার্ক থেকে তাদেরকে বিযুক্ত রাখি তারা বিচ্ছিন্নতাবাদী? যারা বাংলাদেশের সংবিধানকে মেনে সেই সংবিধানের মধ্যে তার স্বীকৃতি চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা আমরা সংবিধানের মধ্যে আদিবাসী শব্দটা দিই না, না দিয়ে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি? এই ক্ষুদ্র শব্দের মধ্যে এক ধরনের মেজরিটারিয়ান এথনোসেন্ট্রিক ক্লেম আছে যে আমি হচ্ছে বড়, বাকিরা হচ্ছে ছোট। এই যে উপজাতি শব্দটা তাদের জন্য ইনসাল্টিং। আমাদের সংবিধানে এই উপজাতি শব্দটা এখনো রয়ে গেছে। আপনারা শুনে অবাক হবেন, দিনাজপুরের চিড়ির বন্দরে 1944 সালে একটা স্কুল এখনো আছে, তার নাম আদিবাসী মহাবিদ্যালয়। কাজে এই আদিবাসী মানে যে ভূখণ্ডে আদিতে আসছে, এইরকম মূর্খ যে ব্যাখ্যা, এই যে সংগঠন, তাদেরকে আমি বাহাসে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে। আদিবাসী শব্দ নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে, বৈচিত্র্য নিয়ে জাতিসংঘ কি বলে, বাংলাদেশ কি বলে, আমরা কি বলি, আর তাদের ব্যাখ্যা কি, এই যে বিতর্ক করবার জন্য আমি এই মঞ্চ থেকে তাদেরকে উন্মুক্ত বাহাসে আমন্ত্রণ জানাচ্ছি। আদিবাসী মানে যিনি আদিতে আসছেন তিনি না, আদিবাসী মানে হচ্ছে ঔপনিবেশিক শাসনের পরে যারা প্রধান জাতিগোষ্ঠীর বাইরে ভিন্ন ভাষা, ভিন্ন নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন খাদ্যাভ্যাস দিয়ে, ভিন্ন পোশাক দিয়ে তার স্বতন্ত্র সক্রিয়তা বজায় রাখতে পারেন, তাদেরকে বলা হয় ইন্ডিজিনাস পিপল। এটা অ্যাবরিজিনালসের বাংলা, আদিবাসী না, যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, যেটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে। এই ভুল বুঝাবুঝিটা এখানে হচ্ছে, এই বিতর্কের অবসান আমরা করতে চাই এবং এটা বুদ্ধিভিত্তিক ভাবে। কাজে কালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই আদিবাসীদেরকে পর ভাবা হয় এই কারণে, এবং যাদেরকে আপন ভাবা হয় তাদেরকে দিনাজপুর থেকে, ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে বাস ভর্তি করে পার্বত্য চট্টগ্রামের ক্যান্টনমেন্টের কাছে তাদেরকে বসতি স্থাপন করা হয়। আর আদিবাসীদেরকে ছেলে পাঠানো হচ্ছে অরুণাচলে। আপনারা অবাক হবেন যে জলবিদ্যুৎ করবার জন্য পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই লেকে যে জলবিদ্যুৎ, আদিবাসীরা কোনো বিদ্যুৎ পায়নি। 1 লক্ষ চাকমা ভারতের অরুণাচলে গিয়ে বসবাস করে, ভারতের নাগরিকত্ব নয়, বাংলাদেশ থেকে তারা বিতাড়িত, 1 মেগাওয়াট বিদ্যুৎও তারা পায়নি। কাজে এইভাবে সীমাহীন ভাবে আদিবাসীদের অত্যাচার করে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মেঘালয় থেকে তাদেরকে, কারো পাহাড় থেকে তাদেরকে মেঘালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইকো পার্কের নামে তাদের জায়গা জমি সবকিছু উৎখাত করা হচ্ছে। কাজে এই স্বীকৃতি, এটা আদিবাসীদের জন্য এক ধরনের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এইটি তার অস্তিত্বের সংকট। সে তার জানান দিতে চায় পাঠ্যপুস্তকে, সংবিধানে, তার আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার যারা সহকর্মী এসছেন, যারা স্টুডেন্টরা যারা অর্গানাইজ করেছে, তাদের প্রতি 100% সম্মতি জানাতে চাই এবং দ্রুত এর ক্ষতিপূরণ দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে
পরবর্তীতে আপনাদেরকে বলে যাই আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব এবং রাষ্ট্রীয় পর্যায়ে বলতে চাই যে আমরা কি বহু জাতির, বহু ভাষার, বহু ধর্মের একটা বহুত্ববাদী রাষ্ট্রের যে স্বীকৃতি, সেটা সংবিধান সহ, পাঠ্যপুস্তক সহ রাষ্ট্রের সমস্ত পলিসি মেকিং এর মধ্যে তার রিফ্লেকশন আমরা দেখতে চাই। আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আদিবাসীদের স্বীকৃতি অবশ্যই আমরা আদায় করব এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার শাস্তি আমরা আদায় করে ছাড়বো। আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। স্যারের বক্তব্য আমরা শুনলাম। গতকালকে যখন রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা পুরোপুরি হামলা হয়েছে, হামলার পরবর্তীতে প্রথমে আমিই যাই। তো আপু একটা কথা বলেছিলেন, ওই কথাটা আমার খুব গায়ে লেগেছে যে 4 আগস্টে আমি হামলা শিকার হয়েছি একবার। আমি কখনো ভাবিনি যে 4 আগস্ট ঘটে যাওয়ার এই কয়েক মাসের মাথায় আমার আবার এইভাবে হামলার শিকার হতে হবে। তো কেউ যদি মানে আন্দোলনে নাও গিয়ে থাকে, তার উপরে হামলা করার অধিকারও কারো নেই। সেখানে শ্রেষ্ঠা আপু বা ববি বিশ্বাস বা ওখানে উপস্থিত যারাই আক্রমণের শিকার হয়েছে, একটা নিরস্ত্র প্রতিবাদ মিছিলে কখনো কোনো অবস্থাতেই কেউ হামলা করতে পারে না এবং সেই ন্যাক্কারজনক ঘটনাটাই স্টুডেন্টস ফর সভারেন্টি ঘটিয়েছে। এবার আমাদের মাঝে বক্তব্য দিতে আসবে কালকে আহত হওয়া ববি বিশ্বাস, আমাদের বিভাগের শিক্ষার্থী। আজকে আমাদের এই বাংলাদেশে আমরা যারা অধিকার নিয়ে কথা বলি, জনগণের অধিকার চাই, বসে যান সামনে বসে বাইক ধরেন। সাংবাদিক সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। ভাই বসে যান, সাংবাদিকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। সবুজ জ্যাকেট, বসে যান। ভাই বসে পড়েন না, মাইক্রোফোন নিয়ে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু এই জয়নাল ভাই, শাইন ভাই, জয়নাল ভাই আপনি বসে পড়েন না। আজকে বাংলাদেশে আমরা যারা বরাবরই অধিকার নিয়ে সচেতন এবং অধিকার নিয়ে কথা বলি, আমাদের বিপরীতে যারা থাকে তারা আমাদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয়, বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দেয়। আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই এবং মানুষের অধিকার নিয়ে কথা বলি। আমাদের কাছে জাতি বিভেদ বলে কিছু নেই, কখনোই ছিল না। আমরা বাঙালি, আমরা আদিবাসী, সর্বোপরি আমরা মানুষ। আজকে একজন বাঙালি হয়ে আদিবাসীদের অধিকার এবং তাদের জন্য যে উপযুক্ত শব্দ আদিবাসী, সেটা কেড়ে নেওয়ার অধিকার আমাদের কে দেয়, কেন দেয়, কিভাবে আমরা তাদের জাতিগত চেতনার বিরুদ্ধে আমরা দাঁড়াবো? একটা জাতিগোষ্ঠী যখন একটা এলাকায় নিজেদের ভাষা, সংস্কৃতি এবং জীবনাচরণ, জীবনযাপন পদ্ধতি নিয়ে বেড়ে ওঠে, তাকে আমরা কি করে ক্ষুদ্র নিগোষ্ঠী বলে দাবি করতে পারি? গতকাল আমরা যখন আমাদের মিছিল নিয়ে মতিঝিলের দিকে যাই, আমরা একদম নিরস্ত্র, আমরা সবাই শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্ট ছিলাম। আমরা নিরস্ত্র এবং শুধুমাত্র কিছু ব্যানার প্লেকার্ড নিয়ে গিয়েছি, কিন্তু যাওয়ার পরপরই 10 মিনিটের মধ্যে আমাদের দিয়ে কে যেন একটা স্ট্যাম্প ছুঁড়ে মেরেছে।
এদেশের পতাকাকে গতকাল মারাত্মকভাবে অপমান হতে দেখেছি আমি। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ইত্যাদির মধ্যে পতাকা বেঁধে নিয়ে এসেছে। গতকাল যে অস্ত্র দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর, আমার উপর, শ্রেষ্ঠাদির উপর, আমার বন্ধু রাহিনাবের উপর আক্রমণ করা হয়েছে, সেই স্ট্যাম্পগুলোতে, লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। আমাদের গায়ের রক্ত, আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে। আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ, জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ থেকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এবং আমাদের পতাকাকে গতকাল আবার অপমানিত করা হয়েছে। এদেশে যদি বাংলাদেশি হয়ে নিজেদের আদিবাসী দাবি করি, এটার কতটুকু যৌক্তিকতা আছে আমি জানি না। যদি খুব বেসিক ভাবে বলি, আমরা আসলে বাংলাদেশি কেউই এত আদিবাসী নই। বাঙালিদের উৎপত্তি কোথা থেকে? আমরা প্রোটো অস্ট্রেলয়েড, দ্রাবিড়, আর্য, আরো বিভিন্ন ধরনের মানুষ, এমনকি পর্তুগিজ, ইংরেজ, সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি। তৎকালীন কনটেক্সট থেকে যদি ধরা যায়, আমরা যদি বলি যে আমাদের পাহাড়ের বাসিন্দারা এখানকার আদিবাসী নয়, সেই সময়ের জিওগ্রাফিক্যাল টেনিওরগুলিও তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল, কেন কি এদের আদিবাসী বলা হয়। আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয়, তাহলে তো বলতে হবে তারা হচ্ছে গিয়ে সাঁওতাল, কোল, মুন্ডা, কারণ আমাদের থেকেও আরো 2-3 হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে। তারা প্রোটো অস্ট্রেলয়েড জাতির, তারা অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র পাড়ি দিয়ে নৌকা দিয়ে এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু 2-3 হাজার বছর আগে থেকে এখানে বসবাস করছে। আমাদের জীবনযাপনের চেয়ে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত ছিল। আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন, আর্য, এবং যারা এসেছিলেন, তাদের আক্রমণের শিকার হয়েই তারা বিভিন্নভাবে পোলারাইজড হয়ে গেছে। আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে, আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি, আমরা কেন আন্দোলন করছি, কার হয়ে আন্দোলন করছি, কি বলতে চাই, এই জাতি তো বিভাজিতই থাকবে। বরাবরই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয়। আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয়, সে দেশের মূল্য কি দাঁড়ায়? একটা দেশ, একটা রাষ্ট্র গঠিত হয় মানুষের দ্বারা। মানুষকে বিভাজিত করে তো রাষ্ট্র দাঁড়াতে পারে না। একটা রাষ্ট্রের ভিত্তি তো দেশের মানুষ এবং দেশের মানুষের ভাবনা, চিন্তা, সংস্কৃতি। আজ আমরা যা চাই তা হচ্ছে মানুষের অধিকার। আমরা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারবো না। যদি পার্বত্য চট্টগ্রামের মানুষদের কথা বলি, আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের মানুষরা বরাবরই অবহেলিত। পার্বত্য চট্টগ্রামের বিষয় আসলে শুধু পর্যটনের কথা আসে। একটা এলাকায় একটা মানুষের জীবন ধারণ, সেখানে ব্যবসার পদ্ধতি শুধুমাত্র পর্যটন হবে কেন? পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেগুলোর বাস্তবায়ন কখনো হয় না কেন? আজকে পার্বত্য চট্টগ্রামে স্কুল নেই, প্রয়োজনীয় হাসপাতাল নেই। সেখানকার বাচ্চারা কি শিক্ষিত হবে না? সেখানকার বাচ্চারা কি দেশে প্রতিষ্ঠিত হবে না? সেখানকার বাচ্চারা কি চিকিৎসা পাবে না? সেখানকার মানুষ কি চিকিৎসা পাবে না? একটা প্রয়োজনের সময় যখন একটা মানুষ চিকিৎসা না পায়, তখন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয়, সেই বিষয়ে জনগণের মতামত আমি জানতে চাই। যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল আন্দোলন করেছে তাদের কাছে জানতে চাই। অধিকার বঞ্চিত করা এই রাষ্ট্রের মানুষের একটা ঐতিহ্যের মধ্যে দাঁড়িয়ে গেছে। সঠিক কথাকে বাদ দিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, মানুষের হাতে মানুষকে রক্তাক্ত করার সংস্কৃতি আমরা চাই অবসান হোক। আমার বড় বোন শ্রেষ্ঠাদির মাথায় যে গতকাল আক্রমণ করা হয়েছে, সেই রক্তের ঋণ এদেশের মানুষ একদিন সবার অধিকার প্রতিষ্ঠিত করে শোধ করবে। আমার বন্ধু রাহিনাবের মাথায় যেভাবে আক্রমণ করেছে গতকাল যারা স্টুডেন্টস ফর সভারেন্টিতে এসে দাঁড়িয়েছিল, এখানে আমি ছাত্র আমার তো দেখে মনে হয়নি, কারণ আমি অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছি এবং যখন আমি সামনাসামনি দেখেছি যে শ্রেষ্ঠাদিকে মেরে আহত করা হচ্ছে, তখন একজন আমি বয়স্ক মানুষকে দেখেছি। আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবারে কি কোনো নারী নেই, তার মা নেই, বোন নেই, স্ত্রী নেই? এরা কি নেই? একবারও কি মনে পড়ে না যখন এভাবে আক্রমণ করা হচ্ছে, কাকে আক্রমণ করা হচ্ছে? আমরা নারী অধিকারের কথা বলি, সম অধিকারের কথা বলি, আমরা এত নারীর নিরাপত্তাতে এখনো বিশ্বাস করি না। একটা নারীকে এভাবে স্ট্যাম্প দিয়ে আক্রমণ করা হয়েছে, তখন আমাদের বিবেকবোধ জাগ্রত হয় না? আমরা বাঙালিদের কথা বলছি, আমরা এদেশের মানুষের কথা বলছি, এদেশের নারীদের কথা তো বলছি না। এদেশের নারীদের অধিকারের কথা বলে ঠিকই, প্রতিষ্ঠা করা হয় কই? এগুলি সব নিয়েই
আমাদের ভাবতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। এই দেশকে যদি উন্নত করতে হয়, দেশের মানুষকে যদি নিয়ে আগাতে হয়, দেশে যদি প্রগতি আনতে হয়, তাহলে আমাদের সবার অধিকারের কথা বলতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অল্প একটা কথা শেষ করার জন্য। ওই এই অন্যান্য বললে তো ঠিক আছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক খান স্যার। মাঝখানে আসো, মাঝখানে। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। গতকাল সন্ধ্যার পর আমি আমার অফিস শেষে যখন বাড়ি যাচ্ছিলাম আর কি একটা কাজে, তখন দেখি যে একটা মশাল মিছিল গেল। আমার সাথে আমাদের প্রাক্তন ছাত্র ছিলেন সুমন বিশ্বাস। সুমন, ঘটনা কি? বললো যে স্যার, আদিবাসীদের একটা প্রসেশন ছিল, সেখানে তাদেরকে যারপর ন্যায় প্রহার করা হয়েছে। শুনে মনটা খারাপ হয়ে গেল এবং আমি দেখলাম যে সেই জগন্নাথ হলে শিক্ষার্থীদের সেই মিছিলে নারী শিক্ষার্থী ছিল। এটা দেখে আমার ভালো লাগলো। তখন আমি বললাম যে আমার যদি কাজ না থাকতো আমি প্রসেশনে শরীক হতাম। ইনফ্যাক্ট প্রফেসর রুবায়েত ফেরদৌস আমাদের শিক্ষার্থী বলে গেছেন, একটা অভ্যুত্থানের পর আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, সব ধর্ম বর্ণ মত নির্বিশেষে জাতি গোষ্ঠীর একটি সমাজ হবে, বাংলাদেশ সমাজ। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে একটি সভ্য সমাজের যে নীতি নৈতিকতা মানদণ্ড তা সবসময় একের পর এক ভেঙে ফেলা হচ্ছে। কালকে যেটা করা হচ্ছে সেটা তো বলা যায় যে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না, সভ্য সমাজে চলতে পারে না। তো এই যে এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমার সুগারটা ডাউন হয়ে যাচ্ছে। সরি, শারীরিক অসুস্থতার জন্য এখানে শেষ করছি। আমি আপনাদের সাথে সংহতি ঘোষণা করতেছি এবং আপনার সাথে থাকবো। থ্যাংক ইউ। যাক, আপনার মনোবল দেখে আপনার প্রতি ধন্যবাদ। ভাই যে কথা বলবে তাকে ভেতরে আনেন ভাই। আপনার জায়গা নিয়ে আসেন ভাই, যে কথা বলবে। মাঝামাঝিদের এই পর্যায়ে নিয়ে আসেন ভাই। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডক্টর খোরশেদ আলম স্যার। উপস্থিতি, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি যে জায়গাটি আমাদের জুলাই গণ আন্দোলনের স্মৃতিকাগার। এই জায়গাটা হচ্ছে কেন্দ্র এবং আমরা যেটা বলছি যে শুক্রে কিন্তু এখনো 6 মাস হয়নি। এখনো 6 মাস হয়নি। আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, গণ আন্দোলন করেছি, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে পদচ্যুত করতে, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। সেই জায়গা আজকে আমরা আবার দাঁড়িয়েছি বৈষম্য বৈষম্যের কারণে। সো আমরা যেটা বলতে চাই যে গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট এখনো আমি আর দেখিনি, বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা বহুত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে। কিন্তু যখন সেই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরলো, ঠিক একই সময় আমরা দেখছি যে আমাদের সাংবাদিকতা বিভাগের 3 জন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্চার হয়েছে, তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো, তাদের উপর বর্বরোচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো। সো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা গড়তে চাই, সেই ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য
আমার বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল, সেই সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা মেজরিটিয়ান কান্ট্রি, যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র, যেটাকে বাঙালি পুরুষ মুসলমান রাষ্ট্র গঠন করার যে প্রত্যয় আমরা দেখছি, যে সেখান থেকে আদিবাসী থাকবে না, নারী থাকবে না, সংখ্যালঘু থাকবে না, এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তো আমরা বলতে চাই, এই আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন, এবং এই আন্দোলন বিগত সরকারকে পথে বাধ্য করেছে, এবং সেই শিক্ষার্থীদের উপর আবার এই একই সরকার, যে সরকারের মেয়াদ একটু আগেই বলছিলাম 6 মাস পূর্তি এখনো হয়নি, সেই সরকার থাকা অবস্থায় আমরা দেখছি এই শিক্ষার্থীদের উপর আবার হামলা করা হচ্ছে। তো যে ইনক্লুসিভ সমাজ করার জন্য আমরা একসময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, প্রয়োজনে আমরা আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু আমাদেরকে একটি বহুত্ববাদী, একটি ইনক্লুসিভ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, এবং আদিবাসী থেকে শুরু করে সমাজের সংখ্যালঘু এবং নিম্ন শহর বা সাবঅর্ডান যতগুলো কণ্ঠস্বর আছে, সবকিছুকে এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা অ্যাকনলেজ করবে, তাদেরকে অ্যাকোমোডেট করবে এবং ইনক্লুসিভ একটি সমাজ গড়বে, সেই প্রত্যয় নিয়ে, এবং যারা এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিতকরণ, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, এই দাবি জানিয়ে আমি এখানে শেষ করছি। রবিন ভাই, আমরা শুনেছি যে 2 জন গ্রেফতার হয়েছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকমই হচ্ছে যে 2-1 জন করে গ্রেফতার হয়, তারপরে পুরো ইস্যুটাকে চাপা দিয়ে দেওয়া হয়। আমাদের বুঝতে হবে যে জিনিসটা চাপা দিয়ে দেওয়ার মতো বিষয় না, আমাদের আসল জায়গাগুলোতে প্রশ্ন করতে হবে যে এদের মদতদাতা কারা, এদের পেছনের শক্তি কারা, এবং এই যখন এই হামলা হয়েছে তখন পুলিশ প্রশাসন ওখানে ছিল, তারা কেন এই জিনিসটা আটকাতে পারেনি, বা তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে? বারবার কয়েকজন মানুষ মিলে একটা মব ক্রিয়েট করে যে কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে, যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে হামলা, মানে যে কোনো একটা দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে আসছে। তো আমরা কি মব তন্ত্রতেই থাকবো, নাকি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা বাকিরা এমন পদক্ষেপ নেবে যেটার মাধ্যমে এই মবকে মোবিলাইজ করার আটকানো যায় এবং এই ধরনের হামলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ তারা নেয়? এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিতে আসছেন রবিন ভাই। এই সাংবাদিক বৃন্দ ভাই, ধন্যবাদ। কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই যে বিক্ষোভ সমাবেশ, তার প্রতি সম্মতি জানাতে এসেছি। আমরা দেখেছি গতকাল একটি দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে তাদের দাবি প্রকাশ করার জন্য, মত প্রকাশ করার জন্য তারা একটি সমাবেশ করছিলেন, মিছিল করছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দুষ্কৃতিকারীরা, চিহ্নিত ব্যক্তিরা, যাদেরকে সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করা যাচ্ছে, তারা হামলা করেছে। এবং এই হামলায় আমার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তার মধ্যে একজন নারী শিক্ষার্থী শ্রেষ্ঠা, তার মাথায় 12টি সেলাই পড়েছে এবং সে আশঙ্কাজনক থেকে আল্লাহর ইচ্ছায় এখন একটু মুক্ত আছেন। কিন্তু আমরা বলতে চাই, বারবার এই স্বাধীন গণমাধ্যম, সাংবাদিক এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে, আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের যে কোনো ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং আমাদের এই বিভাগ থেকে যে কোনো প্রতিবাদ এবং যে কোনো আন্দোলনে সব সময় সবার আগে উপস্থিত থাকে। আমি খুব কষ্ট লাগলো যে এখনো এই জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে, কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে, কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে? মত প্রকাশের স্বাধীনতা তাহলে কোথায়? আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে, কিন্তু কাউকে আঘাত করে স্ট্যাম্পের আগে পতাকা লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে কোনো দমিয়ে রাখা, মতবাদকে দমিয়ে রাখা যাবে না। আমি সর্বশেষ
সকলের নিকট আহ্বান জানাচ্ছি, বিশেষ করে বর্তমান সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি, যারা গত কালকের এই হামলায়, ন্যাক্কারজনক হামলায় সরাসরি যুক্ত ছিল। তাদের মধ্যে ইতিমধ্যে দুজনকে ধরা হয়েছে, কিন্তু আমার ছোট বোন যেটা বললো যে ধরা হয় কিন্তু তারপরে আর কিছু এটা আগায় না, তাৎক্ষণিক গরম গরম থাকে, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটার আর কোনো পাওয়া যায় না, কুল কিনারা পাওয়া যায় না। আমি আশা করব এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সরকারের যারা আছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত ছবি আছে, চিহ্নিত করা কোনো বিষয় না, চিহ্নিত করে দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করতে হবে। এই ধরনের কোনো ঘটনা জানি আর ভবিষ্যতে কেউ ঘটানোর সাহস না পায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইর পক্ষ থেকে এবং সকল প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, এই যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদ যে খরচ হবে সেই খরচটি যেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হয়। আমি সবশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এ ধরনের একটি ঘটনায়, আমরা জানি ভবিষ্যতে আর কোনোদিন এই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর কোনো হামলার ঘটনায় আর একত্রিত না হতে হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। কিছু কথা বলবো। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী 3 জন আহত, এর মধ্যে রূপায়া শ্রেষ্ঠা, তার মাথায় 12টি সেলাই পড়েছে। আপনারা জানেন এই রূপায়া শ্রেষ্ঠা সে জুলাইয়ের অভ্যুত্থানে কি ভূমিকা রেখেছিল। সে তার বাসা থেকে প্রতিদিন ক্যাম্পাসে হাজারো রিস্ক নিয়ে এখানে এসে আন্দোলন করত। সেখান থেকে নারীদের একটা টিম সে নিয়ে আসতো এখানে প্রতিদিন। এক পর্যায়ে তার ভাইকে সেখানকার কাউন্সিলর তুলে নিয়ে যায়, নির্মম নির্যাতনের শিকার হয়। আমাদের বিভাগের শিক্ষকরা এবং অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় তার ভাইকে আমরা সেখান থেকে উদ্ধার করি। আপনারা দেখুন আজকে মেয়েটার মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে এই রকম একটি স্বৈরাচার সরকার পতনের পর সে যখন, আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা, সেই যখন এই বাংলায়, নতুন বাংলায় যখন আবার হামলার শিকার হচ্ছে একইভাবে, এবং তার ভাইয়ের পরে এখন তার উপর হামলার শিকার হয়েছে সে, তার পরিবারের অবস্থাটা একবার ভাবুন। তাহলে কেন আমরা এই পরিবর্তনটি এনেছি যে আমার বিভাগের ছোট বোন তার উপরে এরকম ন্যাক্কারজনকভাবে হামলা হয়? বন্ধুরা, আমরা যেটা বলতে চাই সেটি হলো এই সাংবাদিকতা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের বুকে একটি অনন্য বিভাগ, যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে। বিগত 15 বছরে সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী এখানকার প্রতিটা অন্যায়ের বিষয়ে সরব ছিল, এবং সেই সরব থাকার পরে আমরা এখানে ডাকসু আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বিভাগের শিক্ষকরা থেকে শুরু করে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তাই সাংবাদিকতা বিভাগকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়, ইচ্ছাকৃতভাবে টার্গেট করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর এরকম হামলা করা হয়। আমরা অতীতেও সেটা দেখেছি, বর্তমানে সেটা দেখতে পাচ্ছি। তমা যেটা বলেছে যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা এতটুকুতেই জিনিসটাকে ধামাচাপা দিতে দিব না। সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী, আমাদের মিডিয়ার ভাইরা, আপনারা দেখেছেন কিভাবে ওখানে হামলা হওয়ার পর সাংবাদিকরাই আবার তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছে। সেখানকার ফটোগ্রাফার, আমি ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সেই ভাইরা যদি রূপায়া শ্রেষ্ঠাকে উদ্ধার করে হসপিটালে না নিত, তাহলে হয়তো তার আজকে আমরা আরো খারাপ দিকে সে যেতে পারতো, সে কোনো রকম জানে বেঁচে গিয়েছে। আপনারা জানেন স্টুডেন্ট ফর সভেরেনিটি যে সংগঠনটি, সেই সংগঠনটির সাথে কাদের কাদের হাত রয়েছে আপনাদের সেটাকে খতিয়ে দেখতে হবে। সরকারকে বলবো শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না, তাদের পিছনে কারা মদত দেয় তাদেরকে, সেই মদতদাতাদেরকেও আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে। কারণ জুলাই বিপ্লবের পরে যখন এই সংগঠনটি এখানে দাঁড়িয়ে, রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে, এর পরবর্তীতে আমরা দেখেছি পাহাড়ে আগুন জ্বলেছে, পাহাড়ে খুন হয়েছে, তারা এখান থেকেই সেই উস্কানিটা দিয়েছে। তখন সরকার কি করছিল? কালকে যখন আমার বোন রূপায়া শ্রেষ্ঠা হসপিটালে জান নিয়ে কাতরাচ্ছে, তখন সেই সংগঠনের ওই নেতৃবৃন্দ কি
কিভাবে সাংবাদিক সমিতিতে এসে প্রেস ব্রিফিং করে চলে যায়, আপনারা তখন তাদেরকে কেন অ্যারেস্ট করেননি? সেই নেতৃবৃন্দ যারা সামনের সারিতে ছিল তাদেরকে অ্যারেস্ট না করে পিছনের দিক থেকে যে কোনো দুইজনকে মানুষকে অ্যারেস্ট করে আপনারা দেখাতে যাচ্ছেন যে আপনারা বিচার করছেন, সেটাকে আমরা মেনে নিব না। প্রত্যেকটা লোক যারা এটার ইন্ধন দিয়েছে এবং নেতৃত্ব স্থানীয় সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকতা বিভাগ ততদিন পর্যন্ত ক্ষান্ত হবে না যতদিন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়। আপনারা দেখেছেন বিগত সময়ে সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষকরা, শ্রদ্ধা গীতি ম্যাম, কাজলি ম্যাম, ফাহমিদ স্যার থেকে শুরু করে এখানে শিক্ষকরা যারা আছেন, প্রত্যেককে শেখ হাসিনার ওই ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এখানে সত্য কথা বলে গিয়েছে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আজকে এই জন্য এখনো দেখা যাচ্ছে সাংবাদিকতা বিভাগের উপর এই হামলা নির্যাতন চালানো হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, এই বিভাগের উপর হাত দিয়ে কেউ এই বাংলাতে অন্যায় বিচার করে পারে না। আমার বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী সর্বদা আমরা এই প্রতিবাদ জারি রাখবো এবং বিচার নিশ্চিত করে ছাড়বো। আর কেউ যদি মনে করে থাকে যে না কোনোভাবে একটা দায় সারা বিচার করে এটা থেকে পার পেয়ে যাবে, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা ভুল করছেন, আপনারা ভুল পথে আছেন। অতীতে যারা চেষ্টা করেছিল তারা পারেনি। সুতরাং আমি আমার বক্তব্য শেষে এটাই বলবো, অতি দ্রুত এই সংগঠনের প্রত্যেকটি নেতৃত্ব স্থানীয় লোককে আপনাকে অ্যারেস্ট করতে হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আপনি অতি দ্রুত এই প্রত্যেকটি নেতৃত্ব স্থানীয় লোককে অ্যারেস্ট করবেন, এদের পিছনে কারা ইন্ধন দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করবেন এবং আমরা এদের প্রত্যেকের সাজা নিশ্চিত হওয়া দেখতে চাই। আর যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা সবাই মিলে আমরা সেটা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। হেডমাস্টার এইটা মোহাম্মদ ইয়াকুব মজুমদার, এই নাম্বারও আছে। আমাদেরকে বারবার করে জাতীয় ঐক্যের কথা বলা হয় এবং বিভাজনের রাজনীতি না করতে বলা হয়, কিন্তু সেখানে জাতীয় ঐক্য, সভারেন্টি এই ধরনের শব্দগুলোকে এক প্রকার ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে। মানে আপনি যদি বিরুদ্ধাচরণ করেন বা আপনি যদি ভিন্ন রকমের মতামত প্রকাশ করেন, তখন সেক্ষেত্রে আপনাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে, আপনি জাতীয় ঐক্য নষ্ট করছেন এটা বলা হবে, আপনার কলম ভেঙে দিতে চাওয়া হবে। তো আমরা বলতে চাই যে আমরা এই কলম ভাঙার সংস্কৃতি বা আমরা এটা চাই না বলেই আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা জুলাইয়েও দাঁড়িয়েছিলাম এই কারণেই যে আমরা কোনো কলম ভাঙার সংস্কৃতি চাই না। আমরা ঐক্য, সভারেন্টির মতো শব্দকে ব্যবহার করা হোক, কারো অস্ত্র হোক। সার্বভৌমত্ব কারো অস্ত্র হতে পারে না। সার্বভৌমত্ব বানান, ইংরেজি উচ্চারণ যে পারে না তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিতে আসছেন রাফিজ খান। ধন্যবাদ তোমাকে। আজ আমরা খুব হতাশার সাথে এই রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ যে আন্দোলনটা চলে গেল, জুলাইয়ের যে গণ আন্দোলন, সেই জুলাইয়ের গণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি সদস্য কি ভূমিকা পালন করেছে সেটা সকলেই জানে। আমরা যে ভূমিকা পালন করেছিলাম সেটা উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র একটা দীর্ঘ সময় ধরে আদিবাসীদেরকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই পরবর্তী সময়েও তারা যদি নিজেদের অধিকার নিয়ে কথা না বলতে পারে, তারা যদি নিজেদেরকে আদিবাসী বলে সম্বোধন না করতে পারে, তাহলে আমাদের এই আন্দোলনের মানে কি? আমরা দেখতে পেয়েছি কে কারা কখন যা বলছে সেই অনুযায়ী পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে যাচ্ছে, পাঠ্যপুস্তকের গ্রাফিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা কারা? তারা মূল জনসংখ্যার কত শতাংশ প্রতিনিধিত্ব করে? তাদেরকে কে সেই অথরিটি দিয়েছে? সরকার কেন তাদের কথা শুনছে? আমরা অনেক কিছুই জানি না। আমরা গতকালের ঘটনা সম্পর্কে সবাই জানি। গতকাল তারা বেশ শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচি করছিল। সেখানে যে একটি ভুলভর সংগঠন, যাদের আগে কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কমিটির সদস্য কারা তারা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা জানে না, তারা যে বাংলাদেশের পতাকাকে ব্যবহার করে স্ট্যাম্প দিয়ে সেখানে আঘাত করেছে এবং হামলা করেছে। আমরা সেখানে দেখতে পাই তাদের সংগঠনের নামে স্টুডেন্ট থাকলেও বেশিরভাগই ছাত্র পরিচয় নয় এবং মানুষজন হামলা করেছে। এরপরে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে খুবই বিলম্ব করে রাতের বেলা দুজন
কেন হলো? আমার প্রশ্ন হচ্ছে, হামলা কি দুজন করেছে? হামলা তো দুজন করেনি, তাহলে বাকিরা কোথায়? যারা হামলা করেছে তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না? আমরা দেখলাম আইন উপদেষ্টা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় জনতুষ্টির কথা চিন্তা করে একটা স্ট্যাটাস দিয়ে দিল যে বিচার হবে, ছাড় দেওয়া হবে না। আমরা তো 24 ঘন্টা পার হতে চলছে, আমরা কি অগ্রগতি দেখছি? কয়জনকে গ্রেফতার করেছে? নিশ্চয়ই 2 জন মিলে হামলা হয় নাই। আমরা আজকেও দেখতে পেলাম যে গতকালের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যে বিক্ষোভ সমাবেশ ছিল সেখানেও হামলা করা হলো। একই সাথে সাথে জলকামান নিক্ষেপ করা হলো এবং বিভিন্ন ধরনের নিপীড়ন করা হলো পুলিশের পক্ষ থেকে। জুলাই আন্দোলন চলে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা জলকামান নিক্ষেপ করতে দেখিনি, আজকে কেন জলকামান নিক্ষেপ করা হচ্ছে? একই সাথে সাথে আমরা দেখলাম, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ইতিমধ্যেই পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা আন্দোলন করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আশায়। আমরা যদি একটা নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে যদি সেই মর্যাদাটাই না পাই, একটা পুলিশ সদস্য যদি আমাকে কোনো ধরনের অথরিটি ছাড়া, কোনো ধরনের অ্যালিগেশন ছাড়া রাস্তায় ফেলে লাঠিচার্জ করতেই পারে, তাহলে এই রাষ্ট্রের লাভ কি, এই সরকারের লাভ কি? সুতরাং আমি সরকারের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই। সাংবাদিকতা বিভাগ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি সেই মর্যাদাবিহীন কোনো কাজ করা হয়, বারবার যদি তাদেরকে কণ্ঠরোধ করা হয়, কিংবা তলে তলে যদি কারোর সাথে আপোষ করে একটা নির্দিষ্ট পথকে বা এই আদিবাসীদেরকে দমন করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সবাই একজোট হয়ে আদিবাসীদের পাশে দাঁড়াবে এবং তাদের অধিকারে কাজ করবে। এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যেই ফেসবুকীয় পপুলিস্ট স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে যায়, সেটা যাতে না করা হয়। এই আন্দোলনে যারা হামলা করেছিল তাদের প্রত্যেককে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে আমরা ধরে নিব যে এই সরকার হয়তো যারা হামলাকারী তাদের সাথে যোগসাজশ করে এবং তাদের সাথে একমত। এবং সুতরাং আমি আর বিলম্ব করবো না, আমি বলতে চাই যে আমরা বিভাগের পক্ষ থেকে, আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং 1-2 জনকে লোক দেখানো না হয়ে সকলকে গ্রেফতার করে তাদেরকে কে ফান্ডিং করছে, কে তাদেরকে প্রয়োজনা দিচ্ছে, তাদের শক্তির উৎস কি, সে সকল উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করার। ধন্যবাদ। গত কয়েক মাসে অনেক সংস্কারের কথাই আমরা শুনছি, কিন্তু আসলে বিচারহীনতার সংস্কৃতি, গণসংস্কার বা হচ্ছে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের ব্যবস্থার সংস্কারের কোনো উদ্যোগ আমরা ওইভাবে করে আসলে দেখতে পাচ্ছি না। তেমনি পার্বত্য শান্তি চুক্তি নিয়েও হচ্ছে কোনো বাস্তবায়নের বিষয়ে অগ্রসর হওয়া, এই ধরনেরও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমাদের মাঝে বক্তব্য দিতে আসছে আমাদের আরেক আহত শিক্ষার্থী রাহিনা আয়াব। গতকালকে আমরা এখান থেকে, আপনারা সবাই জানেন কি হয়েছিল, রাজু ভাস্কর্য থেকে আমরা মতিঝিলের দিকে গিয়েছি আমাদের আদিবাসী ভাই বোন, বড় ভাই বোন, ছোট ভাই বোন, বন্ধু বান্ধবদের সাথে, এবং সেখানে আমাদের উপর হামলা করা হয়। তাদেরকে যখন আমরা দেখি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা যে স্লোগানগুলো দিচ্ছে, তখন হামলাটা মোটামুটি আমরা এক্সপেক্ট করেছি যে তারা করবে। যেটা এক্সপেক্ট করি নাই সেইটা হচ্ছে যে সেখানে শিল্ড এবং লাঠি নিয়ে দাঁড়ায় থাকা পুলিশগুলা আমরা মাটিতে বসার সাথে সাথে সরে গিয়ে যে তাদেরকে হামলা করার জায়গাটা করে দিবে। এবং আজকে এখানে আসার আগে আমি আবার শুনেছি আমার ক্যাম্পাসের বুকে আবার পুলিশরা এসে আমার বন্ধু বান্ধব, আমার সহপাঠীদের উপর কামান, পানির কামান, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সাউন্ড বম মেরেছে। যারা গতকালকে আমাদের উপর হামলা করেছে এবং আমার বোন রূপাইয়া চেষ্টা দংশনদের উপর হামলা করেছে, তাদের সবার চেহারা ক্যামেরায় খুবই ক্লিয়ারলি ভিডিওতে এবং ছবিতে এসেছে। সুতরাং পুলিশের যদি সেই ইন্টেনশনটা থাকে তাদেরকে বিচারের আওতায় আনার, তাহলে তাদের সবাইকে অ্যারেস্ট করা সম্ভব। কিন্তু তাদের সবাইকে, যেই লোকগুলা তার পায়ে আঘাত করছিল, লাঠি দিয়ে তাকে আঘাত করছিল, মাটিতে ফেলে তাকে মারছিল, প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমরা অবিলম্বে কারাগারে না দেখি, তাহলে আসল ক্ষমতা এই দেশের কারা বসে আছে সেইটা আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ে খুবই ক্লিয়ার হয়ে যাবে।
আমরা জুলাই আগস্টে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই ক্যাম্পাসে আমাদের উপর যত টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারা হয়েছে, যত লাঠিচার্জ করা হয়েছে, সবগুলোর হিসাব আমরা নেব। আজকে জুলাই শেষ হয়ে 6 মাস হয়ে গিয়েছে। আজকে আবার এই নতুন তথাকথিত বিপ্লবী সরকার, বিপ্লব বেঁচে খাওয়া সরকারদের দ্বারা নিযুক্ত যে অ্যাডমিনরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কাজ করে, তারা আবারও ওই পুলিশকে এখানে ঢুকে আমাদের উপর হামলা করার পারমিশন দিয়েছে। এইটার প্রতিটা হিসাব যদি না নেওয়া হয়, তাহলে শুধু দেশের ক্ষমতায় না, আমাদের দেশের ভিসি প্রক্টর এবং আমাদের ইম্পর্টেন্ট পজিশন গুলায় আমাদের বিশ্ববিদ্যালয়ে কারা বসে আছে সেটাও আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ে আবার ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ এই ক্ষত কখনো ভুলবে না যে ক্রিকেট স্টাম্পের উপর বাংলাদেশের পতাকা পেঁচায় বাঙালিরা বাংলাদেশের রাজধানীর বুকে আদিবাসীদেরকে মাটিতে ফেলে পিটানো হয়েছে তাদের অস্তিত্বের স্বীকৃতি চাওয়ার জন্য। এটা কখনো বাংলাদেশ ভুলবে না। এই ধরনের ভায়োলেন্স আমরা সবসময় দেখে আসি, এটা কখনো জাস্টিফাইড না। তবে আমরা দূর থেকে খবরগুলো দেখি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়িতে এই ধরনেরই দেখি। বাংলাদেশের রাজধানীর মাঝখানে একটা সরকারি বিল্ডিং এর সামনে আদিবাসীদেরকে বাঙালিরা পিটায়, রাস্তার মধ্যে পিটায় রক্তাক্ত করবে, আর পুলিশ সরে গিয়ে সেটা করার সুযোগ করে দিবে। এইটা আমার স্বাধীনতা না। এই স্বাধীনতা উপভোগ করার জন্য সরকারকে নামানো হয় নাই। পুলিশ এবং সরকারের প্রতি আমার আহ্বান, আপনারা এর বিচার করে আমাদের কাছে প্রমাণ করেন যে অগণতান্ত্রিক একটা সরকারকে সরায় আমরা আরেকটা অগণতান্ত্রিক সরকারকে নিয়ে আসি নাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। আমি হিমেল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সর্বকনিষ্ঠ ব্যাচের, এবং আজকে আমরা এখানে যে কারণে দাঁড়িয়েছি, সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করছি। কালকে যে সাংবাদিকদের উপর হামলা হলো, সেটা কি আপনাদের জন্য অপমানজনক নয়? সেটি অবশ্যই অপমানজনক। রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্জঙ্গা দিদির উপরে 4 আগস্ট কিন্তু ছাত্রলীগ নির্মমভাবে হামলা করেছিল। কালকেও একই সাথে দিদির উপরে যেভাবে হামলা হলো, পুরো বাংলাদেশেরই প্রত্যক্ষ করেছে। পুরো বাংলাদেশ সেই বিষয়টার জন্য লজ্জিত। একই সাথে একটি কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই যে আপনারা যদি এই স্টুডেন্ট ফর সোভারেন্টি নামক যে সংগঠন, যে ভুইফোর সংগঠন আজকে এই ধরনের একটি অপকর্ম ঘটিয়েছে, নৃশংস একটি হামলা চালিয়েছে, তাদের মূল যদি আপনারা উপড়াতে না পারেন, আপনাদেরকে অযোগ্য বলে আমরা মনে করব। আরেকটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্জঙ্গা দিদি আমাদের ভয়েস। তিনি সবসময় তাদের অধিকারের জন্য লড়াই করে যাবেন। কেউ যদি বাধা দিতে আসে, তাদেরকেও আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ সবার রাষ্ট্র হবে, বাংলাদেশে সবার অধিকার থাকবে। রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্জঙ্গা দিদির মতো কালকে যে হামলা হলো, এরকম হামলা যাতে আর কারোর উপর কখনো না হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিবেন 13তম ব্যাচের তানভীর আল হাদি মায়ের ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগস্ট পরবর্তী বাংলাদেশে সহমর্মিতা, আলোচনা আর সহনশীলতার মাধ্যমে সকল সমস্যা সমাধানের যে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ গ্রহণ করেছিল, সেই সিদ্ধান্তকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে একদল উগ্রবাদী গতকাল আদিবাসী শব্দের বিরোধিতা করে পাহাড়ের লোকদের ডাকা একটি মিছিলের উপর যে হামলা করেছে, স্টাম্পের মাথায় লাল সবুজের পতাকা বেঁধে, তাতে আমার বোন শ্রেষ্ঠা, আমার ভাই ববি সহ আরো অনেকের রক্তে পুরো পতাকায় রঞ্জিত হয়েছে। বন্ধুগণ, যে সংগঠনটি হামলা করেছে সেই সংগঠনের নাম সভারেন্টি ফর স্টুডেন্টস ফর সভারেন্টি। সেই সংগঠনটি সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য সংগঠিত হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে হামলা, সেই হামলার পরে সমতলের সাথে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর এক দূরত্ব তৈরি হয়েছে। আমরা সমতলের মানুষ আপনাদের বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। আপনারা এবং আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে একটাই নাগরিকত্ব, একটাই পরিচয়। যে উগ্রবাদীরা আপনাদের উপর হামলা চালিয়েছে, আপনাদের মিছিল রঞ্জিত করেছে, তাদের সাথে আমাদের সবসময় দূরত্ব ছিল এবং এখনো আছে।